ধূপগুড়ির প্রায় ৩০ জন কৃষক তারা 7 জনের বিরুদ্ধে এফআইআর করেছেন। এই 7 জনের মধ্যে আবার আছেন পঞ্চায়েত সদস্যের স্বামী, নেতা। কি অভিযোগ না, তাদের সঙ্গে তাদের দুর্নীতি করা হয়েছে, তাদের সঙ্গে তাদের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, নথি আর সই জাল করে নাকি টাকা হাতিয়ে নিয়েছে। সমবায়ের কোটি টাকার দুর্নীতির অভিযোগ। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, কি অভিযোগ করছেন ওই ৩০ জন? অতন্য দেখো, ধূপগুড়ি মহকুমার অন্তর্গত যে বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বারোঘরিয়া কৃষি উন্নয়ন এবং সমবায় যে ব্যাংক রয়েছে, সেই ব্যাংকেই কিন্তু এই দুর্নীতির অভিযোগ উঠেছে। 2018 সালে যে বোর্ড সেই সময় ছিল, যার সম্পাদক ছিলেন বিপুল ইসলাম এবং সেই সময়কার ম্যানেজার, তারা তছরূপ করেছে টাকা, এবং 1-2 টাকা নয়, প্রায় 1.5 কোটি টাকার তছরূপের অভিযোগ রয়েছে। কৃষকদের অভিযোগ, যখন তারা অক্টোবর মাসে 19 তারিখে ব্যাংকে যান, তারা গিয়ে দেখতে পান যে তাদের নামে একাধিক লোন হয়ে রয়েছে। যারা কোনো সময় লোন তোলেনি, তাদের নামে কৃষি লোন হয়ে রয়েছে, কারো 50,000 তো কারো 1 লাখ, আর এই পরিমাণটি হয়ে দাঁড়িয়েছে প্রায় 1.5 কোটি টাকা। সেই সময় কিন্তু বর্তমান যে কমিটি রয়েছে এবং সম্পাদক রয়েছে, তারা আশ্বাস দিয়েছিলেন যে তারা কথা বলে নিয়ে এই সমস্যার সমাধান করবে, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো সমস্যার সমাধান না হয় এদিন কৃষকেরা কিন্তু সেই সময়কার যে কমিটি, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু ধূপগুড়ি থানায় এফআইআর করেছে। তারা অভিযোগ করেছে যে তাদের অজান্তে তাদের নথি এবং তাদের সই জাল করে নিয়ে কৃষির লোন তুলে নিয়ে কিন্তু টাকা তছরূপ করা হয়েছে, এবং তারা চাইছেন যে তাদের যে এই কৃষি ঋণ নেওয়া হয়েছে তা মুকুব করে দেওয়া হোক, অথবা তাদের নামে যে টাকা তোলা হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। যদি তা না করা হয়, তারা বৃহত্তর আন্দোলনে যাবে। আর যেহেতু তৃণমূল পরিচালিত সেই কমিটি এই টাকা তছরূপের অভিযোগ রয়েছে, এই নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কি অভিযোগ করছেন একবার শুনবো। রকি, গেলবারে লোনের তারিখ গেছি, আমাকে বলছে যে লোন কিছুদিন পরে আসবে। তারপরে কিছুদিন পরে গেছি, বলে এখন হবে না, এবার বাদ দাও, পরের বার নিবে। তারপরে এবার তো লোনের জন্য গেছি সমবায়ের সমিতি, তারপরে যে দেখতেছি 3টা লোন আমাদের নামে। 2025-এ। কত টাকার লোন নিয়েছিলেন? আমার 48,000 টাকা। আর এখন কত দেখাচ্ছে? 2,80,000। এখন ধানের লোন দেখাচ্ছে, পাটের লোন দেখাচ্ছে, আলুর লোন 1.5 লাখ টাকা। কে তুললো এই লোন আপনার নামে? ম্যানেজার, সেখানে যারা আছে তারা দিয়েছে। ঝাড়গ্রামের ধোবাকাতা, এই ধোবাকাতার 2টি মৌজার ছবি আপনাদের দেখায়। এই 2টি মৌজায় একসময় লোধা সবররা তারা চাষও করতেন, কিন্তু এখন আর পারেন না। কেন? কোথায় আটকাচ্ছে? 5-6টি সবর পরিবার দীর্ঘদিন ধরে এখানে বাস করছে, কিন্তু এই জমিতে আর চাষ করতে পারছেন না। কেন? রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, দেখো, তুমি প্রথমত বলে রাখবো, এই যে ধোবাকাছা যে গ্রামটি রয়েছে, এই গ্রামের পাশেই যে জমি রয়েছে, সেই জমিতে বাবুই ঘাস এবং অন্যান্য চাষ করে 7 পুরুষ ধরে খেয়ে আসছিল এই সবর পরিবারগুলি। এখানে মাত্র 5-6টি সবর পরিবার রয়েছে। সেই সবর পরিবারদের এই জমিতে তারা 7 পুরুষ ধরে ফসল ফলাচ্ছেন এবং সেই ফসল থেকেই কিছুটা জীবিকা অর্জন করছেন। যেখানে দেখা যায় অধিকাংশ লোধা সবররা বিভিন্ন জায়গায় চলে যায়, এখানকার সবররা অন্যরকমভাবে তাদের জীবিকা অর্জন করেন, কারণ তারা জঙ্গলের পাশেই যে জমি, সেই জমিতেই তারা চাষাবাদ করেন এবং সেখান থেকেই তাদের জীবিকা অর্জন করে। যেখানে রাজ্য সরকারের তরফ থেকে মূলত লোধা সবরদের জন্য বিভিন্ন রকমের উন্নয়নের বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হয়েছে, কিন্তু সেই লোধা সবরদেরকেই তাদের ভিটে বাড়ি ছেড়ে যেতে হবে, কারণ হচ্ছে এই জমি নাকি এখন তাদের নয়, এমনটাই অভিযোগ উঠছে। স্থানীয় কিছু যে জমির দালাল চক্র রয়েছে, তারা এখন সেই জমি দখল নিতে চাইছেন এবং এই লোধা সবরদেরকে সেই জমিতে ফসল বুনতেও বাধা দেওয়া হচ্ছে এবং সেখান থেকে ফসল তুলতেও বাধা দেওয়া হচ্ছে। কারণ লোধা সবররা যখন সেই জমিতে যখন চাষবাস করতে যাচ্ছে, তখন এই জমির দালালরা সেখানে গিয়ে তাদের উপর হামলা নিয়ে আসছে এবং তাদেরকে ভয় দেখাচ্ছেন যে এই জমিতে তারা চাষ করতে পারবেন না। এই বিষয় নিয়ে তারা স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন, কিন্তু স্থানীয় প্রশাসন যেটা বলছেন যে তারা গ্রামে বসে মীমাংসা করে নেবেন। কিন্তু গ্রামে বসে কার সাথে মীমাংসা করবে? কারণ এখানে গ্রামের কিছু মানুষকে সাথে নিয়ে এই লোধা সবরদেরকেই মূলত তাদের জমি থেকে দখলদারি সরাতে চাইছে, কারণ 7 পুরুষ ধরে, কারণ অধিকাংশ জঙ্গলেই দেখা যায় লোধা সবরদের বাস। কারণ আমাদের এখানে যদি ঝাড়গ্রাম জেলাতে দেখা হয়, জঙ্গলমহলে যদি দেখা হয়, অধিকাংশ জায়গায় আদিবাসী এবং লোধা সম্প্রদায়ের বাস।
সে জায়গায় তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এই জমি কারা কাটছে, এর পেছনে কারা রয়েছে? কারণ এর আগেও আমরা দেখিয়েছিলাম বাঁকড়াতে যে জমি কেলেঙ্কারি, গ্রাম বিক্রি, তারপরে শালবন বিক্রি এবং জঙ্গলের জমি বিক্রি, এবারে লোধা শবরদের যে জমিতে তারা বাস করছে সেই জমিও বিক্রি। তাহলে কি এখানেও পেছন দিকে কি এই কোনো বাইরে থেকে আসা ব্যক্তিরা রয়েছে? কারণ এই জঙ্গলে বিভিন্ন সম্পদ রয়েছে, সেক্ষেত্রে সেই সম্পদ কি নিয়ে নেওয়া হবে? তার মানে তো এটা স্পষ্ট যে জমি মাফিয়ারা, জমি হাঙররাই এর পিছনে রয়েছে। একদমই অতনু, কারণ এর পেছনে জমি হাঙররাই রয়েছে। কারণ ঝাড়গ্রামে যদি দেখা হয়, এখন সব থেকে বেশি জমি কেলেঙ্কারি ঝাড়গ্রামে। অধিকাংশ জায়গায় একটা জমিকে বিভিন্ন হাতে হস্তান্তর করে সেই জমি অন্য মালিকের কাছে ঘুরে যাচ্ছে, এমনটাই বারবার অভিযোগ উঠে আসছে। এবং বিভিন্ন জমির একই রকম ভাবেই বিভিন্ন ব্যাংকে মর্টগেজ দেওয়া হয়েছে, এমনটাও অভিযোগ করা হচ্ছে। সেক্ষেত্রে এবারে বেলপাহাড়িও বাদ থাকছে না। সেখানের যে জমি, সেই জমিতেও হাঙররা নজর কেড়েছেন। কারণ এই বেলপাহাড়ির যে সমস্ত বনাঞ্চল বা পাহাড় রয়েছে, সেই পাহাড়ে সরকারিভাবে যদি দেখা হয় বা সরকারিভাবে যদি সেটা বিভিন্ন রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলে হয়তো সেখান থেকে আরো সম্পদ বেরাবে, যেটা রাজ্য সরকারের কাছে অনেক মূল্যবান। সেই সমস্ত সম্পত্তির হয়তো হদিশ তারা পাচ্ছে এবং সেই সমস্ত সম্পত্তি সেখান থেকে তারা বের করতে চাইছে। কারণ এখানে লোধাদের বাস, আদিবাসীদের বাস, সেই সমস্ত জমি হাঙরদের নজর এখানে। ধন্যবাদ। আমি ওখানে বাবুই ঘাস কাটছিলাম, তো ওরা এসে আমাকে হুমকি দিচ্ছে যে তুমি কাটছো কেন এখানে বাবুই, যে তোমার বাপের লাগেছে, এমনি বাপ তুলে কথা বলছিল, সব নিয়ে কথা বলছিল। যে তো তখন আমি ভয় পেয়ে গেছিলাম। আমার স্বামীকে বলিয়ে নিয়ে এসেছিলো, তো ফোন করে বলেছিল যে কেন তুমি আছে আমার স্ত্রীকে ধমকাচ্ছ বা কিছু। এত ফোন তুলেনি সারাদিন। তো ওদের বাড়িতে গেছিলাম, তো ওর সাথে বকাঝকা হচ্ছিল। এখানে জায়গা নিয়ে সমস্যা, আমাদের জায়গা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আদিবাসী লোকজন। আমরা এখানে দীর্ঘ 5 পুরুষ ধরে এখানে বসবাস করছি। আগে এই জায়গা নিয়ে কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, এখন এই জায়গা নিয়ে সমস্যা হচ্ছে। ছাব্বিশে নির্বাচন, আর সেই 26-এ ভিন রাজ্যে ভরসা বঙ্গ বিজেপি। 26-এর লক্ষ্যে বঙ্গ বিজেপিতে ভিন রাজ্যের সংগঠক। রাজ্য বিজেপিকে মজবুত করতে ভিন রাজ্যের নেতায় আস্থা। রাজ্যে আসছেন বিজেপির 12 জন সাধারণ সম্পাদক। আরো একবার জানিয়ে রাখি, পরের বছর নির্বাচন রয়েছে, আর সেই 26-এই ভিন রাজ্যে ভরসা বঙ্গ বিজেপির। 26-এর লক্ষ্যে বঙ্গ বিজেপিতে ভিন রাজ্যের সংগঠক। রাজ্য বিজেপিকে মজবুত করতে ভিন রাজ্যের নেতায় আস্থা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, 26কে পাখির চোখ করে বিজেপিটি কিরকম ঘুঁটি সাজছে, কিরকম স্ট্র্যাটেজি নিয়েছে? দেখো, 26কে পাখির চোখ করে বিজেপির ভরসা এবার ভিন রাজ্যের সংগঠক। 1-2 জন নয়, এ রাজ্যে আসছেন ভিন রাজ্যের 12 জন সাংগঠনিক সাধারণ সম্পাদক, এমনটাই পরিকল্পনা দিল্লি বিজেপির। সেই ভিন রাজ্যের কারা? উত্তরাখণ্ড, দিল্লি, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, গুজরাট, ত্রিপুরা, এই সমস্ত রাজ্য। মূলত যে রাজ্যগুলিতে বিজেপি সরকারে রয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে, সেই রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদকদের এনে এ রাজ্যের সংগঠনের মজবুতের কাজ তারা করতে চাইছে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং এর আগেও আমরা জানিয়েছিলাম যে এ রাজ্যে মোট 12টি যোগাযোগ কেন্দ্র বা কার্যালয় তৈরি করছে বিজেপি। মূলত বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলিকে, বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রগুলিকে একত্রিত করে 12টি জেলায় তৈরি হবে এই কার্যালয়, যেগুলির দায়িত্বে থাকবে এই 12 জন সাংগঠনিক সাধারণ সম্পাদক ভিন রাজ্যের। তারা মূলত সেই জেলাগুলি বা লোকসভাগুলির কি সাংগঠনিক অবস্থা, সেখানকার বিজেপি কর্মীদের কি অবস্থা, ভোট পূর্ববর্তী এ রাজ্যে বিজেপির অবস্থান ঠিক কি, এবং সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ কোথায়, বিজেপির আদিনব্যের দ্বন্দ্ব কতখানি রয়েছে কোন লোকসভা কেন্দ্রে, সেই সমস্ত দিক বিবেচনা করে রিপোর্ট দেবেন দিল্লিতে। সেই অনুযায়ী হবে আগামী 26-এর পরিকল্পনা, আগামী 26-এর লড়াই। এবং সেই আগামী 26-এর লড়াইকে পাখির চোখ করে এবার বিজেপি ভিন রাজ্যের সংগঠকদের উপর ভরসা রাখছে। এবং সেই ভরসা মূলত যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদকদের উপরে রাখা হচ্ছে। তারা আর কিছুদিনের মধ্যেই আসবেন এবং এ রাজ্যে সাংগঠনিক কাজকর্ম শুরু করবেন বলেই বিজেপি সূত্রে খবর। ধন্যবাদ সুস্মিতা।